তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের পড়ে শোনাবো লীলা মজুমদারের লেখা মাকু গল্পটি। তো গল্পের কিছুটা অংশ আমি তোমাদের আগে শুনিয়েছি, তো সেটা তোমাদের একটু মনে করিয়ে দিই। সোনার টিয়া দুই বোন, তো তারা রাগ করে স্থানীয় এক গভীর বন, যার নাম কালিয়ার বন, সেই উদ্দেশ্যে যায়। যাওয়ার পথে তাদের দেখা হয় ঘড়িওয়ালার সঙ্গে। ঘড়িওয়ালা তাদের মাকুর কথা বলে। মাকু হচ্ছে একটি কলের পুতুল। ঘড়িওয়ালা তাকে দীর্ঘ 17 বছরের পরিশ্রমে তৈরি করেছে এবং মাকু বিভিন্ন রকমের কাজকর্ম খুব অনায়াসেই করতে পারে। এবং যাওয়ার পথে তাদের আরো পরিচয় হয় সং নামের এক ব্যক্তির সঙ্গে, যে সার্কাসের সঙ্গে যুক্ত রয়েছে। সং তাদের কালিয়ার বনের সরাইখানা বা হোটেলে নিয়ে যায়। তারপর থেকে এখন আমরা শুরু করব। তো শুরু করছি 3 নম্বর পার্ট। হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। গাছ থেকে খানকতক বড় লণ্ঠন ঝুলছে। গাছের গোড়ায় 3টি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন হয়েছে। তার গনগনে আগুনের ওপর মস্ত পেতলের হাঁড়িতে টকবক করে কি যেন ফুটছে। চারিদিক তার সুগন্ধে মোমো করছে। মাথার ওপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসে। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে কোথাও ফুটফুট করছে, আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া দেখা যাচ্ছে। হোটেলের সিঁড়ি কত! বট গাছে নিচু নিচু ডালে রাজ্যের লোক সারি সারি পা ঝুলিয়ে বসে। এখান দিয়ে ওখান দিয়ে মাঝখান দিয়ে রাশি রাশি ঝুড়ি নেমেছে। তো বট গাছ রয়েছে, বট গাছে ঝুড়ি নেমেছে এবং সেই বট গাছে নিচু ডালে প্রচুর লোক বসে আছে খাবার খাওয়ার জন্য। তাই মুখগুলো তাদের ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু কাপড় জামাগুলোকে কেমন যেন রং বেরঙের অদ্ভুত বলে মনে হচ্ছে। গাছের গুড়ির ওপর কাঁচা কাঠের তক্তা ফেলে খাওয়া দাওয়া চলছে। তার গন্ধে সোনাটি আর জিভে জল এলো। হাতা হাতে হোটেলওয়ালা মুখে ভরা তার ঝুলো গোঁফ আর থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি। দেখে মনে হয় যেন ধোপার বাড়ি থেকে ফিরেছে। সোনাটি আর বড় হাসি পেল। লোকটা কিন্তু বড় ভালো। তাদের দেখেই হাতা উঁচিয়ে ডাক দিল, এসো এসো, এইখানে বসে যাও, পেট ভরে খাবার খাও, নিজের হাতে রেঁধেছি। সোনাটিয়াকে গাছের ডালে তুলে দিতে হলো। শুনে তাদের ঠ্যাং ঝুলতে লাগলো। মাখো ওদের পাশে জড়সড় হয়ে বসলো। তার প্রাণে যে বড় ভয়। টিয়া তার কানে কানে সাহস দিয়ে বলল, কোনো ভয় নেই মাখু, দিদি সব ঠিক করে দেবে। তুমি আমার এই রুমালটা ধরে রাখতে পারো। বড় বড় গোলাপ ফুলের নকশা কাটা ছোট্ট একটা রুমাল টিয়া পুটলি থেকে বের করে ওর হাতে গুজে দিল। হোটেলওয়ালা টিনের মগে জল এনে বলল, খাবার দিই, তার আগে হাত মুখ ধুয়ে ফেলো, কেমন? মাকু হঠাৎ বললে, কি কি আছে? হোটেলওয়ালা চোঁটে খায়, কি কি আছে আবার কি? রোজ রাতে যা থাকে তাই আছে, অর্থাৎ স্বর্গের শুরুয়া আর হাতের রুটি। একবার চেখে দেখলে অন্য কিছু খেতেই ইচ্ছে করবে না। এই বলে 3টে বড় কাঠের বাটিতে শুরুয়া আর শাল পাতাতে একতারা হাত রুটি নিয়ে এলো। সোনা বললে, আমাদের বেশি পয়সা নেই, আমাদের কম খেতে দিও। টিয়া, কম করে খাস? হোটেলওয়ালা বলল, ভালাই ষাট, কম করে খেতে দেবো কেন? পেট ভরে খাও, এত ভালো কেউ রাঁধতে পারবে না, বুঝলে? এ আমি নিজেই বলে দিলাম। নাও ধরো, পয়সা করে কিছু দিতে হবে না, তোমরা বরং আমার হোটেলের কিছু কিছু কাজ করে দিও, একা একা পেরে উঠিনে। টিয়া তো খুব খুশি হয়ে গেল। আমরা পুতুলের জন্য কাদা দিয়ে ভাত বানাই, গাঁদা ফুলের পাতা দিয়ে দিদি মাছ রান্না করে। হোটেলওয়ালা হেসে বলল, তা খুব ভালো তো, কিন্তু এখানে তোমাদের রাঁধতে হবে না, উনুনের নাগালই তোমরা পাবে না। তোমরা খাবার জায়গা করবে, বাটি ধুয়ে দেবে, ঝাঁটপাট দেবে, কেমন?
তারপর মাকুর দিকে ফিরে বলল, তুমিও কাজ করতে পারবে নাকি? টিয়া অমনি বলল, ও সব পারে না। ও অঙ্ক কষতে পারে, সেলাই কল চালাতে পারে, পেরেক ঠুকতে পারে, ওর পেটে কল। উফ! টিয়া ভ্যাঁ করে কেঁদে ফেলল। মাকু ব্যস্ত হয়ে উঠল। কি হয়েছে টিয়া, ঘুম পেয়েছে? সোনা বললে, না না, টিয়া কাঁদে না। আয় তোকে চুমু খাই। ভুলে চিমটি কেটেছি রে, এই নে খাবার খা। টিয়া অমনি ফিক ফিক করে হেসে ফেলল। হোটেলওয়ালা বলল, খাবে দাবে, আমার গেছো ঘরে শোবে, পয়সা করে লাগবে না। গাছের ধারে ছোট ঝর্ণায় চান করবে, কাপড় কাচবে, বাসন ধোবে। কেমন? আমিও বাঁচবো, তোমরাও বাঁচবে। দিনে দিনে ব্যবসা যেমন ফেপে উঠেছে, একা হাতে চলছে না। এই বলে মুচকি হেসে হোটেলওয়ালা ফতুয়ার পকেট চাপড়ালো। অমনি ভেতর থেকে পয়সা করিও ঝনাত ঝনাত পেঁচে উঠল। সোনাটিয়া ভয়ে ভয়ে দুটুকরো হাত রুটি শুরুয়াতে ডুবিয়ে মুখে তুলল। খাসা শুরুয়া, এত ভালো শুরুয়া সোনাটিয়া জন্মেও কখনো খায়নি। বাড়িতে যেদিন শুরুয়া হয়, ওরা দুজন মহা ক্যাও করে। তো শুরুয়া কি সেটা আমরা গল্পের এর পরে জানতে পারবো। এ অন্য জিনিস। মাকুও দুহাতে বাটি তুলে লম্বা লম্বা টান দিতে লাগলো। ওদের পাশেই কতগুলো রোগা লোক চেটেপুটে শুরুয়া খেয়ে বলল, সাধের নাম হয়েছে স্বর্গের শুরুয়া, এমন শুরুয়া কেউ কখনো বানাক দেখি। আগের মালিক রাবিশ রাঁধত, সবাই রেগে যেত। হঠাৎ একদিন ভোল বদলে গেল, সবাই খুশি। অথচ মালিক এমন চালাক যে কাউকে শেখাবে না। তার মানে সব শেখাবে, খালি শেষের পাতে লুকিয়ে লুকিয়ে কি যে মশলা ঢালে সেটি কাউকে বলবে না। তো হোটেলওয়ালা এই স্বর্গের শুরুয়া বলে যে খাবারটা, যেটা একটা অনেক ঝোল বা স্যুপ টাইপের, তো সেখানে সব শেষে এমন কিছু মেশায় যেটা কাউকে সে বলবে না। আরেকজন হাত রুটি দিয়ে বাটির তলা মুছে টুকরোটা মুখে ফেলে বলল, আজকাল কিন্তু এত ভালো রাঁধে যে নিজের হোটেলে নিজেই খায়। আগে খেত না, বলতো ওসব খেয়ে যদি আবার ব্যামো হয় তখন তোমাদের জন্য রাঁধবে কে শুনি। ওর জন্য তখন জাদুকর রোজ খিচুড়ি বানিয়ে দিত, এখন এখানেই খায়। তাই শুনে হোটেলওয়ালা হেসে বলল, তা আর খাবো না কেন? এত ভালো খাবার আর কোথায় পাবো সেটা বলো। তাছাড়া এইরকম না করলে আমার পয়সা জমবে কি করে? জাদুকর কান মুচড়ে টাকা নিত না, এখন নিজের হোটেলে মিনিমাগনা থাকি, খাই আর লাভের টাকা গুনে তুলি। টাকার যে আমার বড় দরকার। তারপর ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে রোগা লোকেদের তাড়া দিয়ে বলল, নে নে এবার ওর দেখি। সবার আগে একবার খেল মক্স করতে হবে না? শেষটা গায়ে এমনই গত লেগে যাবে যে আর দরাবাজি খেলায় দেখাতে পারবি না। এখন ওর দেখি সব। এমনি ঝুপঝাপ করে যে যার গাছের ডাল থেকে নেমে পড়ল। নিমেষের মধ্যে তক্তা তুলে গুড়ি হটিয়ে তারা অনেকখানি ফাঁকা জায়গা করে নিল। সেখানে মগডাল অবধি উঁচু যেন সার্কাসের তাঁবুর ছাদ। সর 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 করে জনা পাঁচেক ডালপালা পেয়ে উঠে পড়ল। ওপরে কোথায় যেন দড়ি দড়া গোঁজা ছিল। দেখতে দেখতে টান করে দড়ি বাঁধা হয়ে গেল। তার দু মাথা থেকে দুটো দোলনা ঝুলতে লাগলো। সোনাটিয়া তো হাঁ, চোখ থেকে ঘুম কোথায় পালিয়ে গেল। মাকুকে খোঁচা দিয়ে বলল তারা, দেখ মাকু দেখ, মগডাল থেকে উল্টো হয়ে ঝুলতে কেমন দেখ রে। সত্যি সত্যি একজনের হাত ধরে আর একজন ঝুলে নিমেষের মধ্যে নিচের মাটিতে যারা ছিল তাদেরও টপ টপ করে তারা তুলে নিল। তারপর হোটেলওয়ালা তাল দিতে লাগলো। আর দড়ির ওপর সে যে কত দৌড়, কত ঝাঁপ, কত ডিগবাজি, কত নাচ। চমকে গিয়ে জিভ কামড়ে মাঝখানে টিয়া একটু কেঁদে নিল। তারপর উপর থেকে ঝুপঝাপ করে একজনের পিঠে আরেকজন যেমনই নেমে পড়লো, টিয়াও না হেসে পারল না।
খেলা শেষ হলে হোটেলওয়ালা ওদের পাশে পা ঝুলিয়ে বসে পড়ে বলল, ও মক্স না করলে কি চলে? ওরা সার্কাসের লোক, বিদ্যা ভুলে গেলে খাবে কি? খুঁচিয়ে তাই অভ্যাস করায়। এবার চলো, গেছো করে শোবে, চলো, চোখ তোমাদের জড়িয়ে আসছে। ছোট একটি হাই তুলে সোনা বলল, বাসন দেবো না? আমরা যে তোমার চাকর। হোটেলওয়ালা সোনাকে টপ করে কোলে তুলে বলল, ও তোমাদের যে একবেলার চাকরি, দুবেলা চাকর রাখার আমার সঙ্গতি নেই। তারপর মাকুকে বলল, নাও, টিয়াকে নিয়ে চলো। গাছের গায়ে সিঁড়ির মতো খাঁজ কাটা, 8-10টা ধাপ উঠতেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে কি সুন্দর ঘর। বাতাস বইলে দোলনার মতো দোলে, শুকনো পাতার ওপর নীল চাদর বিছানো। উঠলি মাথায় দিয়ে শোভা মাত্র সোনাটি আর ঘুমে চোখ বুজে এলো। কিন্তু ঘুমের মধ্যে মাকু যদি পালায়, অন্ধকারে ঘোর জঙ্গলে হঠাৎ চাবি ফুরিয়ে এলিয়ে পড়লে, শিয়ালে কিংবা খরগোশে যদি মাকুকে টেনে নিয়ে যায়। যেন মনে হলো মাকু ঘুমিয়েছে। পুডলির মুখের বড় সেফটি পিন দিয়ে নিচের ফ্রকের সঙ্গে সোনা মাকুর জামার কোণটা এঁটে দিয়ে ঘুমিয়ে পড়ল। মাকুর রাতে পালানো বন্ধ হলো। দক্ষিণ হাওয়ার দোল খেয়ে খেয়ে সারা রাত সোনাটিয়া ঘুম দিল। জাগলো যখন সকালবেলায় পাখির গানে কান ঝালাপালা হলো, আর ডালপালার ফাঁক দিয়ে সূর্যের আলো চোখে এসে পড়ল। চোখ খুলেই সোনা দেখে সর্বনাশ হয়ে গেছে। সেফটি পিন দিয়ে ফ্রকের সঙ্গে আটা মাকুর জামাটা পরে আছে, কিন্তু মাকু নেই। মাকু, মাকু করে কেঁদে ফেলে সোনা। তাই শুনে মাকু, মামুনি, বাপি আর আম্মার জন্য টিয়াও মহাকান্না জুড়ে দিল। কান্না শুনে গাছ পেয়ে মাকু, হোটেলওয়ালা, সং, 7জন দরাবজির ওস্তাদ ওপর উঠে এলো। সং বলল, দেখ, ও তোদের মতো বোকা তো আর দেখিনি। চাকরটা কি হাত মুখো ধোবে না, খাবে দাবেও না নাকি? এক্ষুনি জাদু করে জাদু হবে আর তোরা চ্যাবা করছিস? এটা কি রে? ঘুমনি সোনাটিয়া লাফিয়ে উঠল, কোথায় জাদু করে খেলা, কখন হবে? মাকু বলল, তোমরা হাত মুখ ধুয়ে দুধ রুটি খেয়ে উঠলে তারপর। টিয়া বলল, আকাশ থেকে পরীদের রানীকে নামাবে? সোনা বলল, চুপ বোকা। মাকু একটু যেন ঘাবড়ে গেল, বলল, আচ্ছা চলো তো নিচে। সোনা মাকুর পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, না মাকু না, পরীদের রানী ভালো না, আমরা দেখতে চাই না ওসব। সং বলল, উমা, চাই না আবার কি? একবার দেখলে মুন্ডুটি ঘুরে যাবে, চলো না একবার। একবার একটি কলের মানুষ। সোনাটিয়া দুজন এইখানে দুহাত দিয়ে সঙ্গের কথা বন্ধ করে দিল। সং তো অমনি অবাক হয়ে গেল যে তার গাল থেকে দুটো বড় বড় আঁচিল খুলে পড়ে গেল। তো সং সেই জোকারের মতো তার গালে দুটো বড় গোল গোল আঁচিল ছিল, তো সেটা খুলে পড়ে যায়। সেগুলোকে তুলে নিয়ে সং আবার যার যেখানে টিপে বসিয়ে দিল। চাকরির কথা ভুলে গিয়ে সোনাটিয়া খেতে বসে গেল। মাকু তাদের ডালের ওপর তুলে দিয়ে কাজে লেগে গেল। সোনাটিয়াকে ফিসফিস করে বলল, লোকের সামনে ওকে মাকু বলে ডাকিস নে, তাহলে ধরে নেবে। আর সবাই কখন খেয়ে যে যার নিজের কাজে চলে গেছে। বটতলার হোটেল খাঁ খাঁ করছে। মাকুকে হোটেলওয়ালা বললে, ওরা খেতে বসুক, তুমি 3 জনের জন্য খেতে দাও, কেমন? কি জন্য নাম তোমার? তারপর সবাই মিলে জাদুঘরের খেলা দেখা যাবে, কেমন? সোনা একবার টিয়ার দিকে একবার মাকুর দিকে চেয়ে বলল, ওর নাম বেহারি, ও জাদুর খেলা দেখতে চায় না। টিয়ার আমি দেখব, ও ঝর্ণায় বাসন ধোবে। কিন্তু মাকু কিছুতেই রাজি হয় না, বলে, আমিও টপ করে কাজ সেরে নিয়ে জাদু দেখব। বিহারি বললে, কেন? টিয়া বলল, ছি, তাড়াতাড়ি করে বাসন ধোয় না, তাহলে ভেঙে যায়। বিহারি আমাদের বাড়িতে বাসন ধোয়। তো বিহারি হচ্ছে সোনার টিয়াদের বাড়ির কাজের লোক, সে ওদের বাসন ধোয়। মাকু বলল, কাঠের বাসন আবার ভাঙে নাকি?
আমি খেলা দেখব, আকাশ থেকে পরীদের রানী নামানো দেখব। অমনি সোনাটিয়া সে কি কান্না! না না না, ও জাদু আমরা দেখবো না, ও হোটেলওয়ালা, ওকে যেতে বলো। হোটেলওয়ালা তো মহা ফাপড়ে পড়ে গেল। ও দেখো বাপু, বনের মধ্যে বাঁশতলায় আমি খরগোশ ধরবার ফাঁদ পেতেছি, সেখানে গিয়ে তুমি বরং খরগোশ পড়লো কিনা দেখে এসো। বুড়ো হাবড়া নাই বা দেখলে জাদুর খেলা। অমনি সোনা জানতে চাইল, খরগোশ ধরা কেন? কি হবে খরগোশ দিয়ে? শুনে সঙ্গে কি হাসি। কি আবার হয় খরগোশ দিয়ে? কালিয়া হবে। মালিকের রান্না খরগোশের কালিয়া একবার খেয়ে দেখো। সোনা টিয়ার দম বন্ধ হয়ে গেল। চাপা গলায় টিয়া বলল, কি রকম খরগোশ? সাদা? লাল চোখ? বলেই দুজনে দুহাতে চোখ চেপে ধরে হাপুস নয়নে কাঁদতে বসে গেল। সং বললে, ভেলারে দামোদর নদী। আরে না না, সব খরগোশই আর সাদা হয়? কি বলো মালিক? হোটেলওয়ালা মাকুকে বললে, ও দেখো বিহারি, সাদা খরগোশ পেলে দুটি এনো, এরা পুষবে, বাকি ছেড়ে দিও। আর কালো কুচ্ছিত দুষ্টু খরগোশ পেলে আমাকে দিও, কালিয়া রাঁধবো। আহা, দুষ্টু কালো খরগোশের কালিয়া যে না খেয়েছে তার জন্মই বৃথা। মাকু ওদের কানে কানে বলল, কোনো ভয় নেই, সাদা খরগোশ আমি সব ছেড়ে দেব। সব ছাড়বে না মোটেই, দিদি আর আমি দুটোকে পুষবো। আমারটার নাম গঙ্গা, দিদিরটার নাম যমুনা। সোনা বললে, দূর, আমারটার নাম গঙ্গা, তোরটার নাম যমুনা। এই বলে দিল টিয়ার কান ধরে এক টান। টিয়া কাঁদবে বলে হা করেছে, ঠিক সেই সময় হট্টগোল করতে করতে ঝুড়িঝোড়া দলবল শুদ্ধ জাদুকর এসে উপস্থিত। মাথায় লম্বা চোঙার মতো টুপি, গায়ে চকরা বকরা মাটি অবধি ঝোলা জামা, তার ঢলঢলে হাতা। সোনার গায়ে কাঁটা দিয়ে উঠল। সোনা বলল, ও টিয়া, ও টিয়া, জামার হাত থেকে কেমন বড় বড় রাজহাঁস বেরোই দেখেছিলাম, মনে নেই? তারপর মাকুর দিকে ফিরে বলতে যাবে, রাজহাঁস বেরোনো দেখে যাও মাকু। কিন্তু মাকু ততক্ষণে চলে গেছে। জাদুকর গোছগাছ করছে, দু চারজন দর্শক এসে জুটেছে। এদিকে হোটেলওয়ালা হন্তদন্ত হয়ে গাছের গোড়ায় কি যেন খুঁজে বেড়াচ্ছে। সোনা জিজ্ঞাসা করলো, কি খুঁজছো মা, বলো না। টিয়া একবার বাপির গাড়ির চাবি খুঁজে দিয়েছিল। টিয়া খুব খুশি হয়ে গেল। সেই যে আম্মার মশলার কৌটো খুঁজে দিয়েছিলাম মোড়ার তলা থেকে। অমনি আম্মার কথা মনে পড়তেই দুজনের গলা টনটন করে উঠেছে। তাদের চোখে জল দেখে হোটেলওয়ালা বলছে, ছি কাঁদে না, আজ যে আমার জন্মদিন। আজ রাতে ভোজ হবে, খাস জমিতে সার্কাস হবে, তা এরা এত মহড়া দিচ্ছে, তাও জানো না? শুনে সোনাটিয়া মহা খুশি। তার দাড়িতে চুমু খেয়ে ওরা বললে, তাহলে কি দেব তোমার জন্মদিনে? টিয়া পুটলি খুলে একটা ছোট কাঁচি বের করে বলল, এটাই নাও তোমার জন্মদিনে স্নেহের সোনাটিয়া। সোনার চোখ গোল হয়ে গেল। হুমা, টিয়া কি দুষ্টু মেয়ে, এটা না মামুনির নখ কাটার কাঁচি? মামুনি যদি রাগ করে? ছি টিয়া, মামুনির কাছে নেয় না। হোটেলওয়ালাও ব্যস্ত হয়ে উঠল, না না, কাঁচি নিয়ে আমি কি করব, ও নখ ফোক আমি আদপেও কাটি না। তার চেয়ে বরং আমার হারানো জিনিসটা খুঁজে দিও, কেমন? সেটা না পেলে আমার সর্বনাশ হয়ে যাবে। ওরা ওকে ছেঁকে ধরল। কি হারানো জিনিস বলো মালিক? হোটেলওয়ালা বললে, এখন নয়, জাদুর খেলার পর দুপুরে যখন রান্না চাপাবো তোমরা আলু সেদ্ধ ওর খোসা ছাড়িয়ে দেবে, তখন বলবো। এখন খেলা দেখো, নইলে ওরা মক্স করবে না, তাহলে সব ভুলে যাবে। সার্কাসে খেলা দেখাতে পারবে না, খেতে পারবে না ওরা, তখন সবাই শুকিয়ে মরে যাবে। এই বলে দাড়ি দিয়ে মালিক একবার চোখ মুছে নিল। তো মালিকের দাড়িটা বড় ছিল, সে তার দাড়ি দিয়ে চোখ মুছে নিল। সোনা বলল, সার্কাসের লোক তো বনের মধ্যে কেন? হোটেলওয়ালা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলেনি বুঝি সং? নতুন তাঁবু কিনে, বড় ঝাড়বাতি কিনে, সকলের জন্য নতুন পোশাক বানিয়ে।
চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে, খেলা শুরু হবার আগেই কোনো জিনিসের দাম না দিয়েই, কাউকে কিছু না বলে ওদের অধিকারী মশাই যে পালিয়েছে। অধিকারী মানে সার্কাসের যে হেড, সে পালিয়েছে। দোকানদাররা থানায় খবর দিয়েছে, জিনিসপত্র সব টেনে নিয়ে আটক করেছে। অধিকারী মশাই নিখোঁজ, তাই এদের নামেই পরোয়ানা বের হয়েছে। তো অধিকারী মশাই চলে গেছে, কোথায় পালিয়েছে, তাই এইসব সার্কাসের বাকি লোকদের নামে পরোয়ানা জারি হয়েছে। পরোয়ানা মানে এদেরকে ধরার জন্য নোটিশ বেরিয়েছে। দেখা পেলেই ধরে নিয়ে ফাটকে দেবে, তাই এই জঙ্গলের মধ্যে ওরা গা ঢাকা দিয়ে আছে। আমি ওদের খাওয়াই দাওয়াই, যেটুকু পারি মহড়া দেওয়াই। দুঃখী লোকেদের সাহায্য করতে হয়। আরও কি বলতে যাচ্ছিল হোটেলওয়ালা, কিন্তু তখনই পো শব্দ করে জাদুকরের সাগরেদ বাঁশিতে টান দিল, আর সঙ্গে সঙ্গে মাটির ওপর জড়ো করা মোটা দড়ি গাছা কিলবিল করে জ্যান্ত হয়ে উঠল। জাদুকর তখন শূন্যে হাত ছুঁড়ে সুর করে বলল, তোমরা সময় চোখ, লাখ বেল কি লাখ, আকাশ পানে তাক, তার হাঁকড়া পাখি পাকড়া, লাইমা পড়িস চোখ। সঙ্গে সঙ্গে সাঁ করে দড়ির একটা মাথায় ঢিল ফাঁসের মতো লেগে সব শুদ্ধ মগডাল অব্দি উঠেই আবার শোঁ করে নেমে এলো। সোনা অবাক হয়ে দেখলো, কোত্থেকে একটা কালো টাট্টু ঘোড়া এসে দাঁড়িয়েছে, কেউ দেখেনি। তারই পিঠে চুপ করে যখন দড়িগাছা নামলো, টাট্টু ঘোড়ার সোনালি জিনের ওপর দাঁড়িয়ে স্বয়ং পরীদের রানী। সোনাটিয়া হাঁ করে চেয়ে রইল। পরীদের রানীর গোলাপি মুখে কি সুন্দর কালো কালো চোখ, মাথায় সোনালি চুল, পরনে রূপলি পোশাক, কোমরে জাদুকরের দড়িবাজ জড়ানো। যেই ঘোড়া মাথা নেড়েছে আর ঘন্টার মালা ঝুমুর ঝুমুর বেজে উঠেছে, অমনি এক ঝাঁকি দিয়ে দড়ির ফাঁস ঝেড়ে ফেলে পরীদের রানী দুই ঘোড়ায় পা রেখে নেচে উঠেছে। সে কি নাচ! নাচ দেখে গাছের উপর থেকে টুপটাপ করে রাশি রাশি ফুল ঝরে পড়তে লাগলো। আর জাদুকর সঙ্গে সঙ্গে লম্বা একটা চোঙের মতো বাঁশি বাজাতে লাগলো। তারপর কখনো এক সময় বাঁশি থামিয়ে জাদুকর আবার দড়ির ফাঁস তুলে নিয়ে ছুঁড়ে মারল। দড়ি গিয়ে পরীদের রানীকে জড়িয়ে ধরে। পাক খেতে খেতে তাকে শুধু আবার গাছের মগডাল অব্দি উঠে গেল। আর কিছু দেখা গেল না, শুধু একরাশি লাল ফুলের সঙ্গে দড়িগাছা ছপাত করে আবার এসে মাটিতে পড়ল। হোটেলওয়ালা সোনাটিয়ার কানে কানে বলল, এমন খেলা কেউ কখনো দেখেছে? আমাদের জাদুকর হলো গিয়ে জাদুকরের রাজা। চলো এবার রাধাবাড়ার কাজে লাগা যাক। এবেলায় মাছের স্টু ভাত আর রাতের শুরুয়া এখনই তৈরি করে রাখতে হবে। তো এবেলায় রান্না হবে মাছের স্টু ভাত আর স্বর্গের শুরুয়া। মনে নেই আজ রাতে যে আমার জন্মদিনের ভোজ, সকলের নেমন্তন্ন, ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা আর পায়েস। তো হোটেলওয়ালার জন্মদিনে এই রান্নাগুলো হবে, ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা আর পায়েস, এগুলো রান্না হবে। সেই সঙ্গে স্বর্গের শুরুয়া না দিলে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, ওটি আবার লুকিয়ে রাঁধতে হয়। নিয়মটা কাউকে জানাবার মতো নয়। বটতলার পেছন দিকে রান্না হয়, তারই পাশ দিয়ে সেই ছোট্ট নদীটা বয়ে চলেছে। 3টি করে বড় বড় পাথর দিয়ে উনুন হয়েছে, তাতে কাঠের জালে বিরাট পেতলের হাঁড়ি চাপানো হয়। সোনাটিয়া শুরুয়া খাবার কাঠের বাটিগুলো নদীর জলে ভালো করে ধুয়ে সারি সারি উপুর করে একটা চ্যাপ্টা পাথরের ওপর সাজিয়ে রাখলো। তারপর হোটেলওয়ালার স্টুয়ের জন্য ছোট্ট ছোট্ট বুনো মটরশুঁটি ছাড়িয়ে দিল। হোটেলওয়ালা বলল, ওগুলো এমনি হয়, কিনতে হয় না। আগে এখানে লোকের বসতি ছিল কিনা, তখন তারা মটরের বিচি পুঁতেছিল। এখন ঝাড় বেঁধে আপনিই হয়। গাছতলায় মিষ্টি শাক আলু হয়, পালং শাক হয়, টমেটো হয়, ডুমুর গাছে ডুমুর হয়, সজনে গাছে সজনে হয়। বাকি জিনিস গ্রামের হাট থেকে কিনে আনতে হয়। সোনা বলল, কে কিনে আনে? হোটেলওয়ালা বলল, কেন, সন্ত হপ্তায় 3 বার গায়ের পোস্ট অফিসে যায়, সেই কত কানে আর কতক আমার ভাই লুকিয়ে দিয়ে যায়।
কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায় কেন? ও মা, সে যে লটারির টিকিট কিনেছে, যদি একবার জিতে যায় তো একসঙ্গে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, তাই খবর আনতে যায়। খুব সাবধানে যেতে হয়, কারণ ওরা যেখানে লুকিয়ে আছে থানার দারোগা একবার যদি জানতে পারে, সব শুধু পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে গারদে পুরবে। এই বলে মাথায় হাত দিয়ে হোটেলওয়ালা চুপ করে বসে রইল। সোনা বলল, বলো হোটেলওয়ালা, তোমার ভাই কেন লুকিয়ে ছড়িয়ে বনের মধ্যে আসে? তার বড় ভয়। কিসের ভয়? সকলের যে ভয়, সেই ভয়, অর্থাৎ ধরা পড়ার ভয়। আর বেশি জিজ্ঞাসা করো না সোনাটিয়া, ছোট মেয়েদের খুব বেশি জানতে চাওয়াটা মোটেই ভালো নয়। এই বলে লাফিয়ে উঠে হোটেলওয়ালা উনুনে চাপানো শুরুয়ার হাঁড়ির ঢাকনি খুলে এই বড় একটা কাঠের হাতা দিয়ে নাড়তে লেগে গেল। আর অমনি তার মুখ থেকে দাড়ি গোঁফ জোড়া খুলে টপ করে হাঁড়িতে পড়ে শুরুয়ার সঙ্গে টকবক করে ফুটতে লাগলো। সোনাটিয়া হাঁ করে ছুটে এলো, কিন্তু হোটেলওয়ালা এক হাতে ওদের ঠেলে ধরে অন্য হাতে শুরুয়া ঘুরতে লাগলো। তো রান্না করতে করতে হোটেলওয়ালা দাড়ি গোঁফটা খুলে ওই শুরুয়ার মধ্যে পড়ে গেল, ওই যে যে ঝোলটা হচ্ছিল, শুরুয়াটা হচ্ছিল, সেটার মধ্যে পড়ে গেল। তো সোনাটিয়া তো দেখে অবাক হয়ে গেল। তার চাচা ছোলা ন্যাড়া মুখটাতে মুচকি হাসি দেখে সোনাটিয়া অবাক। তো শুরুয়ার এইটাই হচ্ছে সেই গোপন পদ্ধতি, এই দাড়ি গোঁফ দিয়ে ভালো করে ফুটিয়ে এইভাবে শুরুয়া বানানো হয়, এতেই শুরুয়ার খুব সুস্বাদু হয়। উনুন থেকে লম্বা লম্বা জ্বলন্ত কাঠগুলোকে টেনে বার করে ফেলে তাতে বালতি বালতি জল ঢেলে উনুন নিভিয়ে কোমরের গামছা দিয়ে হাত মুখ মুছে ফেলে হোটেলওয়ালা কাঠের হাতা দিয়ে শুরুয়া থেকে দাড়িগোঁফ তুলে বালতির জলে ধুয়ে অমনি গাছের ডালে শুকোতে দিল। তো হোটেলওয়ালা আবার রান্নার শেষে দাড়িগোঁফটা তুলে নিয়ে জলে ধুয়ে আবার গাছের ডালে শুকোতে দেয়। আর ট্যাগ থেকে আরেক জোড়া দাড়িগোঁফ বের করে নিল। তারপর সোনাটিয়ার দিকে ফিক ফিক করে হেসে বলল, আগে কেউ আমার শুরুয়া মুখে দিলেই ওয়াক্ত বলে ফেলে দিত আর রোজ পয়সা ফেরত চাইতো। তারপর একদিন দাড়িগোঁফ আচমকা শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে ওর সঙ্গে রান্না হয়ে গেল। আমি ভয়ে মরি, এবার ওরা আমার পিঠে চালাকার না বেগে ছাড়বে না। কিন্তু কি আর বলবো, সেদিন শুরুয়া খেয়ে সবার মুখে সুখ্যাতি আর ধরে না। জাদুকর ওর নামই দিয়ে দিল স্বর্গের শুরুয়া। তোমরা যেন আবার দাড়িগোঁফের কথাটা কাউকে বলে দিও না, তাহলে আমাকে আর কেউ দেখতে পাবে না। তো একদিন রান্না করতে করতে হঠাৎ তার দাড়িগোঁফটা খুলে পড়ে যায় এবং সেদিন শুরুয়াটা খুব সুস্বাদু হয়েছিল। সেই থেকেই প্রতিদিনই হোটেলওয়ালা এইভাবেই শুরুয়াটা তৈরি করে। আর শুরুয়াটা এতই সুস্বাদু হয়েছিল যে জাদুকর তার নাম দিয়েছিল স্বর্গের শুরুয়া, মানে স্বর্গের একটা জিনিস, এখন দারুণ সুস্বাদু। সোনাটিয়া বলল, কেন হোটেলওয়ালা, দেখতে পাবো না কেন? ও সে অনেক কথা, বললেও তোমরা বিশ্বাস করবে না। এখানে সবাই জানে আমি বটতলার হোটেলওয়ালা, পয়সার কুমির। কিন্তু আসলে আমি যে কে, কেন টাকা জমায়, তা কেউ জানে না। আমি গোঁফ দিয়ে মুখ থেকে লুকিয়ে থাকি সাধে, আমাকে চিনলে ওরা আমায় আস্ত রাখবে না। দাড়িটাকে কত ভয়ে ভয়ে শুকোতে দিতে হয় তাও কেউ জানে না। ভাগ্যিস এই সময় ঘাস জমিতে জানোয়ারদের খেলা দেখতে সবাই যায়, নইলে আমাকে দেখতে পেতে না। এমনিতেই একটু পায়ের শব্দ শুনতে পেলেই আঁতকে উঠি। ঘাস জমিতে জানোয়ারদের খেলার কথা শুনে সোনাটা কি আর সেখানে থাকে? শেষ পর্যন্ত হোটেলওয়ালায় ভিজে দাড়িগোঁফটি পকেটে পুরে ওদের কিছুটা এগিয়ে দিল। এমন সময় দেখা গেল ভারী একটা হাঁড়িপানা মুখ করে মাকু আসছে। তারই কাছে সোনাটিয়াকে ভিড়িয়ে দিয়ে হোটেলওয়ালা রান্না শেষ করতে ফিরে গেল। কই আমাদের দুটো খরগোশ কই মাকু? বাসারে খরগোশ টরগোশ দেখলাম না। তোমার চাবি ফুরিয়ে যাচ্ছে নাকি মাকু? হাঁড়ি মুখ করেছো কেন? মাকু তো অবাক, সে কি, চাবি আবার ফুরোবে কি? সোনা টিয়ার কানে কানে বলল, ধুর বোকা, চাবির কথা ও জানবে কি করে, ও তো ভাবে সত্যি মানুষ। মাকু ঘাড় ফিরিয়ে বলল, ছি, কানে কানে কথা বলতে হয় না, অন্য লোকেরা তাহলে মনে দুঃখ পায়। দুজনাই মাকুকে জড়িয়ে ধরে বলল,
না মাকু না, তোমাকে আমরা খুব ভালোবাসি। ঘাস জমি আর কত দূরে? এই যে এসে পড়লাম। শব্দ শুনতে পাচ্ছ না? সত্যি কানে এলো ঝমঝম ঢ্যাম ঢ্যাম ভ্যাপুপু ভো। আনন্দের চোটে ওদেরও পা গুলো নেচে উঠল। তারপর গাছপালা পাতলা হয়ে এলো, মস্ত ফাঁকা নয় মোটেই। খানিকটা খোলা জায়গায় ঘিরে গোল হয়ে ভিড় করে রয়েছে একদল মানুষ। এদেরই অনেককে কাল রাতে সোনাটিয়া বটতলার হোটেলে খেতে দেখেছিল। সোনাটিয়াদের দেখে সবাই হৈ হৈ করে উঠল। আজ রাতে না মালিকের জন্মদিনের ভোজ? হোটেলের চাকররা তাহলে কেন সকালবেলায় গায়ে ফু লাগিয়ে বেড়াচ্ছে? কাজকর্ম নেই নাকি? সোনা বলল, গায়ে ফু দিইনি মোটেই। টিয়া বলল, আমরা ছোট, আমরা কি কাজ করতে পারি? মাকু বলল, তাছাড়া আমরা তো জানোয়ারদের খেলা দেখতে এসেছি। যেই না বলা অমনি ঢ্যাম কুড়ু করে বাজনা বেজে উঠল। আর ঘাস জমিতে এক পাশের চাটাইয়ের ঘরের দরজা খুলে 10টা কোবরাচুল কুকুর পেছনের দুপায়ে দাঁড়িয়ে সামনের দুপা দিয়ে লাল ফিতে বাঁধা করতাল বাজাতে বাজাতে বেরিয়ে এলো। ঢ্যামকুড়ু কুড়ু ট্যামকুড়ু কুড়ু ট্যামকুড়ু কুড়ু ভ্যাপু পু ভোপর ভোপর ভোঁ। ব্যাস, কুকুরেরা এক লাফ দিয়ে উঠে এক পায়ে পাঁই পাই করে ঘুরতে লাগলো। আর অমনি টগর বগর করে টুপি মাথায় দিয়ে 4টে বাঁদর ঘোড়া হাঁকি উপস্থিত। সং এসে মাঝখানে দাঁড়িয়ে কত রকমের খেলা দেখালো তার ঠিক নেই। দেখতে দেখতে বেলা বাড়তে লাগলো। খেলা যখন শেষ হলো, সূর্যটা মাথার ওপর। আর দেরি করা নয়, ভিড় ঠেলে তিনজলে বটতলার দিকে পাঁই পাঁই ছুট। একা একা রাজ্যের কাজ নিয়ে হোটেলওয়ালা না জানি কতই না কষ্ট পাচ্ছে। মাঝপথে আবার এক কাণ্ড। ওরা দেখে একটা খাঁকি কোট পেন্টুলুম পরা লোক, থলে হাতে, কোমরে লণ্ঠন পাতা, হাতে একটা লম্বা খাপ নিয়ে ঝোপে ঝাড়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। দেখেই তো সোনাটিয়ার হয়ে গেছে। এবার আর মাকুর রক্ষা নেই। ওকে ধরে নিয়ে যেতেই যে লোকটা এসেছে তাতে কোনো সন্দেহ নেই। আবার দারোগার কাছ থেকে চিঠিও এনেছে, ভালো করে খুঁজবে বলে লণ্ঠন এনেছে। থলিতে ভরে নিশ্চয় বেঁধে নিয়ে যাবে। ঘুড়িওয়ালাই হয়তো ওকে জেলে পুরতে চায়। আর কি সেখানে থাকা যায়? মাকুর দুহাত ধরে টানতে টানতে সোনাটিয়া মস্ত একটা ঝোপের আড়ালে গিয়ে লুকোলো। এদিক ওদিক তাকাতে তাকাতে বনের মধ্যে ঢুকে পড়লে পর ওরা বেরিয়ে এক দৌড়ে একেবারে বটতলা। হোটেলওয়ালা কার সঙ্গে যেন কথা বলছে। তার মাথা থেকে পা অবধি কালো কাপড়ে ঢাকা। দূর থেকে ওদের পায়ের শব্দ শুনি লোকটা শুরুত করে বনের মধ্যে গা ঢাকা দিল। কে ওই লোকটা? ও হোটেলওয়ালা। ও কেন এসেছে? হোটেলওয়ালা বলল, কে বললো? লোক কোথায় দেখলে আবার? সেই তখন থেকে একলা খেতে মরছি। গয়লা 1 মণ দুধ দিয়ে গেছে, সং 5 বাতাসা কিনে এনেছে। রাতে ভুনি খিচুড়ি হবে, তার সঙ্গে সুগন্ধি চাল, পেস্তা বাদাম কিশমিশ এনেছে। শিকারীরা হরিণের মাংস দিয়ে যাবে বলে গেছে। তাল তাল মশলা পড়ে আছে, কিন্তু কাজ করবার মানুষেরা সব তামাশা দেখতে চলে গেছে। এই বলে হোটেলওয়ালা গাল ফুলিয়ে ঢোল বানিয়ে পাথরটার উপর বসে পড়ল। মাকু আর কোনো কথা না বলে উনুনে 2টো চেলা কাঠ খুঁজে নিয়ে বিরাট দুধের কড়াইটা চাপিয়ে দিল। ওর গায়ে জোর দেখে সোনাটিয়া অবাক। হোটেলওয়ালা, ও মানুষ? তোমার গায়ে তো দেখছি 5টা মোষের শক্তি, তা কাজে এত গাফিলতি কেন বাপু? টিয়া বলল, ও যে কলের মা। সোনা ওর মুখ টিপে ধরে বলল, চুপ বোকা। মাকু আর হোটেলওয়ালা অবাক হয়ে দুজনার দিকে চেয়ে রইল। হঠাৎ টিয়া ভ্যাঁ করে কেঁদে ফেলল। মাকু, চাবি ফুরিয়ে গেলে মাকু মরে যাবে। আমাদের ভাত খাবার সময় হয়ে গেছে। হোটেলওয়ালা আর মাকু দুজনে ছুটে এসে ওদের মাথায় হাত বুলিয়ে বাতাস খাইয়ে টিয়ার কান্না থামিয়ে ওদের স্নানের জোগাড় করতে চলে গেল। গাছঘর থেকে সাবান এলো, গামছা এলো, রান্নার তেল থেকে তেল ঢেলে গায়ে মাখা হলো। তারপর হোটেলওয়ালা পায়ে স্নানতে বসলো। ছোট্ট নদীর জলে ওরা স্নান করলো। মাকু গামছা দিয়ে গা মুছিয়ে দিল। পুডলি থেকে পাউডার বের করে ওরা মুখে সাদা করে মেখে নিল। আম্মার ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়ে মাকুকে বলল, ভাত দাও।
অমনি হোটেলওয়ালা আর মাকু গাছের গুড়ি সোজা করে তার উপর তক্তা পেতে টেবিল বানিয়ে ফেলল। কানাতোলা কাঠের থালায় সোনাটিয়াকে স্টু ভাত দিল। তো দিনের বেলায় এটাই হচ্ছে খাবার, স্টু আর ভাত। চারিদিকে পায়েসের গন্ধে মৌমো করছে, আর দলে দলে সার্কাসের লোকেরা খাবার জন্য হন্তদন্ত হয়ে এসে হাজির। হোটেলওয়ালা পায়েসের কড়াইয়ের উপর বারকোশ চাপা দিয়ে বলল, এবেলা খালি স্টু ভাত, ওই পয়সা দেখি। পায়েস আর ভুনি খিচুড়ি মাংস ও বেলা পাবে, মাগনা, বিনি পয়সায়। চারিদিকে খালি চাকুম চুকুম, তারই মধ্যে উঠিপড়ি করে সং এসে হাজির। তার চুল সব খাড়া, চোখ ঠিকরে বেরিয়ে আসছে, ফুসফুস করে নিঃশ্বাস পড়ছে। জামা কাপড়ে ধুলোবালি, শুকনো পাতা। ধপাস করে একটা গাছের গুড়িতে বসে পড়ে সে বললে, সর্বনাশ হয়েছে, সব বোধ হয় জানাজানি হয়ে গেল, বনে পেয়াদ এসে দিয়েছে। সঙ্গে সঙ্গে যে যার থালা বাটি নিয়ে দূরদার করে কোথায় যে গা ঢাকা দিয়ে দিল কে বলবে। নিমেষের মধ্যে বটতলা ভোঁ ভোঁ, ভিড়ের সঙ্গে মাকুয়া হাওয়া, জিনিসপত্র যেখানকার যেমন পড়ে রইল। হোটেলওয়ালা সোনাটিয়াকে নিয়ে তরতর করে গাছ ঘরে গুম হলো মানে লুকিয়ে পড়লো। তো পেয়াদা এসছে বলে সবাই যে যার মতো বনের মধ্যে ঝোপঝাড়ে লুকিয়ে পড়লো। গেছো ঘরে শুধু চুপচাপ বসে থাকা, নিঃশ্বাস বন্ধ করে, কান দুটোকে খাড়া করে। কিচ্ছু দেখা যায় না। গাছের পাতার ঘন ঝালর গেছো ঘরকে আড়াল করে নিরাপদে রাখে। সোনাটিয়াও কিছু দেখতে পায় না, খালি মনে হয় নিচে কেউ যেন পটফট মটমট করে হেঁটে বেড়াচ্ছে, ছোঁক ছোঁক করে শুঁকছে। খিদে ওদের পেট চৌচো করে। একটু পরে লক্ষ্য করে গেছো ঘরের দেয়াল ঘেঁষে এক পাশে কালো চাদর মুড়ি দিয়ে কে শুয়ে আছে। ভয়ে সোনাটিয়ার হাত পা ঠান্ডা হয়। এই সেই কালিয়ার বোনের ভয়ঙ্কর নয় তো, যার গা থেকে বন্দুকের গুলি ঠিকরে পড়ে যায়। হোটেলওয়ালার দুই হাঁটুতে মুখ ঘুষে দুজনে কাঠ হয়ে পড়ে থাকে। হোটেলওয়ালা ওদের পিঠে হাত বুলিয়ে অভয় দেয়। গেছো ঘরের কেঠো মেঝের ফুটোতে চোখ লাগিয়ে হোটেলওয়ালা দেখে কেউ কোথাও নেই, সব নিরাপদ। কালো মানুষটাকে ঠেলা দিয়ে বলে, পেছন পেছন রাজ্যের বিপদ টেনে নিয়ে আসিস কেন? কালো কাপড় রেগে যায়, চাদর ফেলে উঠে বসে বলে, তা আসবো না, আমি না এলে রোজ রোজ কে তোমার দাড়ি গোপ সরবরাহ করবে শুনি? টিয়া বললে, কেন সং করবে? ও তো রোজ পোস্ট অফিসে যায়। লোকটি চটে গেল, আর রেখে দাও তোমাদের ন্যাকা সঙ্গের কথা। কবে 1 টাকা দিয়ে লটারির টিকিট কিনে বসে আছে, তাই নিয়ে নাকি সে বড়লোক হবে। এদিকে গুণের তার অন্ত নেই। যেই পোস্টমাস্টার ছোট জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলে, ওই না তো খবরের কাগজে লটারির কথা লিখে নিত, অমনি ডুগরে কেঁদে পিঠ টান দেয়। ও কি দাদা, হলো কি? হোটেলওয়ালা হঠাৎ ব্যস্ত হয়ে গেছো করে খোঁজাখুঁজি লাগিয়ে দিল। সোনা বলল, কি হারিয়েছে তাই বলো না। টিয়া খুব ভালো খুঁজে দেয়, মামুনি চাবি খুঁজে দিয়েছিল। টিয়া অমনি ভ্যা করে কেঁদে ফেললো, মামুনির কাছে যাব, আমার খিদে পেয়েছে। কান্না দেখে হোটেলওয়ালা আর কালো লোকটা সোনাটিয়াকে কোলে করে নামিয়ে এনে আবার খাওয়ার বাটির সামনে বসিয়ে দিল। এতক্ষণে সোনাটিয়া চিনতে পারলো, ওই না ঘড়িওয়ালা। ঘড়িওয়ালা, তুমি কেন এলে? তোমাকে দেখলে কাঁদার কলের জন্য চেপে ধরবে না? ঘড়িওয়ালা বললে, এই চুপ চুপ। কথাটা অবশ্যই হোটেলওয়ালার কানে যায়নি। সে নিচে নেমেই আবার কি যেন খুঁজতে লাগলো। খানিক বাদে ফিরে এসে মাথায় হাত দিয়ে গাছের গুড়িতে বসে পড়ল। সর্বনাশ হয়েছে, সং তার লটারির টিকিটের আধখান আমাকে রাখতে দিয়েছিল, কানে গুজে রেখেছিলাম, কোথায় যে পড়ে গেছে। এখন সেটিকে কিছুতেই যদি খেয়ে ফেলে থাকে তবেই তো গেছি। ও টিয়া, সত্যি খুঁজে দেবে তো? টিয়া বলল, দেবো, খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে খুঁজে দেব। ঘড়িওয়ালা, বনের মধ্যে কেন এলে? হোটেলওয়ালা বলল, বা তা আসবে না, ও যে আমার ছোট ভাই, নইলে দাঁড়িয়ে আনবে কে? তাছাড়া ওকে কলের পুতুল খুঁজে বেড়াতে হয়, এদিকে নিজের দেখা দেবার জো নেই, তার খাটনি কত। মাঝে মাঝে স্বর্গের শুরুয়া না খেয়ে গেলে পারবে কেন? টিয়া বলল, কিন্তু কি?
সোনা হাত দিয়ে তার মুখ চেপে ধরে বলল, এই চুপ চুপ। হোটেলওয়ালা আবার উঠে টিকিট খুঁজতে লাগলো। ঘড়িওয়ালা বলল, আর পানি নে, বলি তোপা আছো এখানে, আমার দাদার রাস্তা নাই, মাকুর হদিস পেলে? আর তাছাড়া তোমাদের সঙ্গে বিহারি বলে যে চাকরটা এসেছে, আশা করি তার কাছে আবার হাড়ির কথা ভাঙনি। টিয়া সত্যি কথাই বলল, বিহারি আমাদের চাকর, আমাদের বাড়িতে বাসন ধোয়, মাকুকে পেলে কি করবে? হাসি কান্নার কল এনেছো? ঘড়িওয়ালা রেগে গেল, আর রাখো হাসি কান্নার কল, তাছাড়া একটু একটু হাসতে পারে মাকু, ঠোঁটের কোণের কবজা খুললেই মুখটা হাসি হাসি দেখায়, আর কান্নার কল টল আমার কম নয়, আমার পয়সা করি বিদ্যে বুদ্ধি সব ফুরিয়েছে, এবার মাকুকে একবার পেলে হয়, শটান থানায় গিয়ে জমা দেব, আর ফেরারি হয়ে ঘুরতে ভালো লাগে না, মার জন্য মন কেমন করে। অমনি সোনাটিয়া বলল, আমারও মামুনি, বাপি, আম্মা, ঠামু আর ননর জন্য মন কেমন করে, বলেই ভ্যা করে কান্না জুড়ল। তাই দেখে ঘড়িওয়ালা বেজায় বিরক্ত, আয় কথায় কথায় অত চোখে জল কিসের গো, দামোদর নদী নাকি? এত করে বললাম মাকুকে খুঁজে দাও, হ্যান্ডবিল পর্যন্ত দিলাম, অথচ খোঁজার নামই নেই। টিয়া চটে গিয়ে কান্না থামিয়ে সবে বলেছে, মাকু তো। হুমনি সোনা তার ঠ্যাং ধরে টেনে গাছের ডাল থেকে নিচে নামিয়ে আনলো। মুড়িতে মাথা ঠুকে আলু হলো। এবার কান্না থামাতে 5 মিনিট। কান্না থামলে ঘড়িওয়ালা আবার বললে, মাকুর চালাকি এবার বের করছি, দাঁড়াও, কতগুলো চাকা আর স্প্রিং আর চকমকি ইত্যাদি তেজ দেখো না, এবার সব যন্ত্রপাতি খুলে আলাদা আলাদা থলে পুরে বাছাধনকে। হোটেলওয়ালা শেষের কথাগুলো শুনে অবাক হয়ে গেল। ও কেন গো, মাকুনা তোমার প্রাণের কলের পুতুল, মানুষ থেকে যাওয়ার কোনো তফাৎ নেই, অথচ মানুষের চেয়ে সে শতগুণ ভালো, যেমনটি বানিয়েছ তেমনটি করে, আমাদের ছেলেপুলের মতো তেঁদর নয়, তা আবার আজ উল্টো কথা শুনি কেন? ঘড়িওয়ালা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এখন আর তা নেই দাদা, যেমনটি ভাবে বানিয়েছিলাম এখন আর তা নেই, কলের মানুষের মধ্যে কি যেন অন্য একটা শক্তি গজিয়ে গেল, মাকু এখন ইচ্ছে মতো চলে বলে, আমার বড় একটা তোয়াক্কা রাখে না, আমার প্ল্যান মতো যদি চলতো এমন বেমালুম অদৃশ্য হয়ে যেতে পারতো কখনো। অবশ্যই আমিও মোটেও চাই না যে সে আমাকে খুঁজে পাক, অমনি তো কাদার কল করে আর তিস ছুতে দেবে না, নেহাত এতদিনেও তোমরা কেউ তাকে দেখতে পাওনি বলেই বুঝেছি এ বনে সে নেই, তাই দুদণ্ড বসে গল্প করছি, ব্যাটাকে পেলে স্ক্রুড্রাইভার দিয়ে ওর গায়ের কোনো দুটুকরো একসঙ্গে রাখবো না। সোনাটি আর শিউরে উঠল। হোটেলওয়ালা বলল, এত রাগ কিসের? হবে না রাগ, 17 বছর ধরে বাড়িঘর ছেড়ে ঘড়ির কারখানায় যে পড়ে রইলাম, সে তো শুধু ওই মাকুর জন্যই 17 বছর ধরে পড়েছে, নইলে ম্যানেজার আমাকে উদয়ষ্ট খাটিয়ে ঘড়ির ঘরের তাকের নিচে শুতে দিয়েছে আর ছাইপাশ খেতে দিয়েছে, তাইতেই আমি সারা রাত জেগে গুদামে পড়ে থাকা রাজ্যের পুরনো বিলিতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে ওর পেটে পড়তে পেরেছি। ফালতু পড়েছিল যেসব জিনিস মরচে ধরে নষ্ট হচ্ছিল, কেউ দেখছিল না, এখন শুনছি তার দামই নাকি 5,000 টাকা। ওই 5,000-এর জন্য আমার নামে হুলিয়া বেরিয়েছে, 5,000 টাকা দেওয়ার জন্য ওর নামে নোটিশ জারি হয়েছে। এবার চাবি পুরলেই দেব পুতুলটাকে, যার জিনিস তাকে ফিরিয়ে, ধুয়ে খা, আমার কি। এই বলে ঘড়িওয়ালা দুবার চোখ মুছল। হোটেলওয়ালা বলল, কত ভাবনা কিসের বুঝি না, 6 মাস মাকুর খেলা দেখালেই অমনি তো তোর কত 5,000 টাকা উঠে আসবে, তখন 5-এর বদলে 7,000 দিয়ে দিবি, কলকাতাগুলো কিনে নিতে পারবি। কোন চুলোয় খেলা দেখাবোটা শুনি, রঙ্গমঞ্চটা কোথায়, সার্কাস পার্টি তো নিখোঁজ, অধিকারী মশাই ফেরারি, না আছে তাবু, না আছে গ্যাস বাতি, পালোয়ানরা সব জন্তু জানোয়ারদের নিয়ে বনের মধ্যে সে দিয়েছে, ও কথা আর মুখে এনো না দাদা। মালিক তাকে কাছে থেকে বোঝাতে লাগলো। এই সুযোগে টিয়ার হাত ধরে পা টিপে টিপে সোনা বনের মধ্যে ঢুকে পড়লো। মাকুকে সাবধান করে দিতে হবে। টিয়া বললে, মাকু যদি কথা না শোনে? সোনা গম্ভীর বয়ে গেল। মাকুকে বাঁধ ধরার ফাঁদে ফেলে দেব, আর উঠতেও পারবে না, কেউ খুঁজেও পাবে না। টিয়ার কান্না পেল।
আর যদি বেরোতে না পারে, শেষটা যদি খেতে না পেয়ে, চুপ টিয়া চুপ। ঘুড়িওয়ালা চলে গেলে জাদুকর দড়ি দিয়ে মাকুকে তুলে আনবে। ছি, কাঁদে না, আজ না মালিকের জন্মদিন, সঙ্গে লটারির টিকিটের আধখানা খুঁজে দিতে হবে না? আজ যে জানোয়ার দিয়ে খেলা হবে, মালিকের জন্মদিন বলে কত রান্না বান্না হচ্ছে দেখলে না? টিয়া ঢোক গিলে বলে, বড় গর্তে ফেলবে না, ছোট গর্তে ফেলবে, মাকু লাগবে না? সোনার হাসি পায়। কলের পুতুলের আবার লাগে নাকি? লাগলে লোকেরা কাঁদে, মাকুর কাঁদার কলই তো নেই, তো কাঁদবে কি করে? টিয়া বললে, তাহলে তুমি বড় গর্তেই ফেলে দাও, নইলে যদি আবার বেরিয়ে এসে বলে, এই যে আমি মাকু, আমাকে কাঁদার কল দাও। সোনা একটু চুপ করে থেকে বলল, আমি মাকুকে কাঁদার কল দেব? মাকু আমাদের জন্য প্যাপা পুতুল জাদুঘরের কাছ থেকে এনে দেবে, আর আমি ওকে প্যাপা পুতুল দেব না? টিয়া তো অবাক। আছে তোমার কাছে? সোনা বুক ফুলিয়ে বলল, নেই, কিন্তু বানিয়ে দেব। ওর মুন্ডু খুলে তার ভেতরে কাঁদার কল বসিয়ে দেব, মাকু তখন তোর মতো ভ্যা ভ্যা করে কাঁদবে। বলতে বলতে সত্যি সত্যি দুজনে বাঘ ধরার বড় ফাঁদের কাছে এসে গেল। অনেক দিনের পুরনো ফাঁদ। বনে যখন বসতি ছিল, তখন গাঁয়ের লোকেরা বাঘ ধরবার জন্য করেছিল। জাদুকর বলেছিল বাঘ মোটেই নয়, বুনো শুয়োরে ওদের শস্য খেয়ে নষ্ট করত, তাদের ধরবার জন্য এই ফাঁদ। মাটিতে দুই মানুষ গভীর গর্ত করে তার উপর কাঠকুটো লতাপাতা দিয়ে ঢেকে রাখত। শস্য খেতে এসে তার মধ্যে শুয়োর এসে পড়ে যেত, আর শস্য খাওয়া ঘুঁচত। তাই শুনে শুয়োরের জন্য টিয়া একটু কেঁদেও নিল। তো টিয়া তো সবকিছুর জন্যই কাঁদে, ফ্যাঁচ কাঁদুনি, তো এই শুয়োরের ওই খাদের মধ্যে পড়ে যেত, সেটার জন্য একটু কেঁদে নিল। এখন ফাঁদের মুখটা লতাপাতা গজিয়ে ঢেকে আছে, না দেখে কেউ পা দিলে ঘপাত করে পড়ে যাবে। তাই যেখানে যেখানে ফাঁদ পাতা, সেখানে হোটেলওয়ালা একটা করে বাঁশের খুঁটি পুঁতে রেখেছে, লোকে যাতে দেখতে পেয়ে সাবধান হয়। সার্কাসের জানোয়ারদের জন্যই বেশি ভয়। সোনা একবার এদিক ওদিক দেখে নিয়ে বড় ফাঁদের কিনারা থেকে বাঁশের খুঁটি উবড়ে ফেলে দিল। এর মধ্যে মাকুকে ফেলতে হবে, তাহলে আর কেউ খুঁজে পাবে না, যতক্ষণ না সোনা টিয়া দেখিয়ে দেয়। আর ভয় নেই। টিয়া বলে, দিদি, যদি ওর মধ্যে সাপ থাকে, কাঁকড়া বিছে থাকে, মাকুকে যদি কামড়ায়? চুপ টিয়া চুপ, কথায় কথায় অত কান্না আবার কি? মাকু তো কলের পুতুল, সাপ বিছে আবার কি করবে? তবু টিয়ার কান্না পায়। সে কেঁদে বললে, আমি কলের পুতুলকে ভালোবাসি, প্যাপা পুতুল কোথায়, মামনি বাপি কোথায়? তাই শুনে সোনাই বা কি করে, দুজনে মহা কান্না জুড়ে দিল। কখন যে বড় চিঠি হাতে করে পেয়াদা এসে হাজির হয়েছে, ওরা কেউ টেরই পায়নি। পেয়াদা হাঁক দিল, ও খুকিরা, এ বনে যারা থাকে তারা কোথায় গেল বলতে পারো? সেই তো খুঁজে খুঁজে হয়রান হচ্ছি, অথচ কারোর টিকিট দেখাই পাচ্ছি না। এই চিঠি যথাস্থানে না পৌঁছালে যে আমার চাকরি থাকবে না, বলি কথা শুনতে পাচ্ছ? পেয়াদা এসেছে ঘুড়িওয়ালাকে ধরতে, মাকুকে ধরতে, সার্কাসের লোকেদের ধরতে। আর কি সোনাটিয়া সেখানে থাকে? দৌড় দেয়। পেয়াদাও সামনে চেঁচাতে লাগলো, শোনো শোনো, বটতলায় কারা খাওয়া দাওয়া করে? ও খুকিরা, কথার উত্তর দাও না কেন? দাঁড়াও, তোমাদের ধরছি। এই বলে যেই না পেয়াদা ওদের পিছনে দৌড়েছে, সে কি মরমর হুড়মুড়, পেয়াদা পড়েছে ফাঁদে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। গল্পটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয়, তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিও। আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে জ্ঞান বাড়ে। और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।